আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ইরানকে টোল দিলেই মার্কিন নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালীতে চরম উত্তেজনায় কাঁপছে বিশ্ব অর্থনীতি। ইউরোপীয় গাড়িতে ট্রাম্পের 25% শুল্ক আরোপ, বিশ্ব বাণিজ্য ও গাড়ি বাজারে চরম অস্থিরতা। বন্ধ হয়ে গেল স্পিরিট এয়ারলাইন্স, মাঝপথে সব ফ্লাইট বাতিল, দিশেহারা লাখ লাখ যাত্রী। ট্রাম্পের ক্যাবিনেটে রন ডিস্যান্টিস, অভিবাসন রুখতে ফ্লোরিডার গভর্নরের বিশাল পদোন্নতি ও চমক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের বিনিময়ে ইরানকে কোনো ধরনের অর্থ বা টোল দিলে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ এই সতর্কবার্তা জারি করে। ইরান ও আমেরিকার চলমান যুদ্ধের আবহে এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান এই পথটি কার্যকরভাবে বন্ধ করে দেয়, তবে সম্প্রতি তারা কিছু জাহাজকে বিকল্প পথে যাতায়াতের সুযোগ দিচ্ছে, যার বিনিময়ে নগদ অর্থ বা ডিজিটাল সম্পদ দাবি করেছে ইরান। আমেরিকা একে টোল বুথ বা চাঁদাবাজি হিসাবে বর্ণনা করেছে। ইতিমধ্যে 13 এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনী ইরানের উপর অবরোধ জারি করে তাদের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছেন তিনি এতে সন্তুষ্ট নন। এই অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম ও পণ্য পরিবহন খরচ বাড়ছে। সংকটের সমাধান না হলে বিশ্ব অর্থনীতি বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তির শর্ত ভঙ্গ হওয়ায় ইউরোপ থেকে আমদানিকৃত গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে উৎপাদন করবে তাদের ক্ষেত্রে কোনো শুল্ক প্রযোজ্য হবে না। আন্তর্জাতিক বাণিজ্য এবং গাড়ির বাজারের উপর এই নতুন শুল্ক নীতির প্রভাব সম্পর্কে বিস্তারিত জানুন প্রতিবেদনে। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধরনের তোলপাড় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সকালে এক ঘোষণায় ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা সমস্ত গাড়ি এবং ট্রাকের ওপর তিনি 25% ট্যারিফ বা আমদানিকৃত শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের দাবি, ইউরোপীয় ইউনিয়ন আগে সম্পাদিত বাণিজ্য চুক্তি মেনে চলছে না এবং এর পাল্টা জবাব হিসেবেই এই কঠোর পদক্ষেপ। তবে এর পেছনে রয়েছে ট্রাম্পের এক বিশাল মাস্টার প্ল্যান। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ট্রাম্প এই শুল্ক বাড়ালেন এবং এর ফলে জার্মান বা ফ্রেঞ্চ গাড়িগুলোর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সরাসরি জানান যে আগামী সপ্তাহ থেকেই এই 25% শুল্ক কার্যকর হবে। হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি স্পষ্ট করেন যে ইইউ বাণিজ্য চুক্তির লঙ্ঘন করায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে ট্রাম্প এখানে একটি বড় অফারও দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইউরোপীয় কোম্পানিগুলো তাদের গাড়ি আমেরিকায় কারখানা তৈরি করে উৎপাদন করে তবে তাদের কোনো শুল্ক দিতে হবে না। অর্থাৎ ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইউরোপের টাকা আর কর্মসংস্থান আমেরিকায় নিয়ে আসা। ট্রাম্প গর্বের সাথে জানিয়েছেন যে বর্তমানে আমেরিকায় রেকর্ড $100 বিলিয়ন বেশি বিনিয়োগে গাড়ির কারখানা তৈরি হচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং মেক্সিকোর মতো দেশগুলো ইতোমধ্যে আমেরিকায় কারখানা তৈরিতে ব্যস্ত। ট্রাম্প চান মার্সিডিজ, BMW কিংবা ভক্সওয়াগনের মতো বিখ্যাত ইউরোপীয় ব্র্যান্ডগুলো কেবল গাড়ি রপ্তানি না করে বরং আমেরিকার মাটিতে কারখানা গড়ে তুলুক। এতে একদিকে যেমন আমেরিকার মানুষের কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে শুল্ক না থাকায় গাড়ির দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। এই 25% শুল্ক আরোপের ফলে ইউরোপের অটোমোবাইল শিল্পে বড় ধরনের ধস নামার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে জার্মানির মতো দেশগুলো যারা প্রচুর গাড়ি আমেরিকায় রপ্তানি করে তারা এখন অস্তিত্ব সংকটে পড়তে পারে। বিশ্লেষকদের মতে এটি আসলে একটি বিশাল প্রেসার ট্যাকটিক। ট্রাম্প প্রশাসন চাইছে ইউরোপকে বাধ্য করতে যাতে তারা তাদের বিশাল বিনিয়োগ আমেরিকায় সরিয়ে আনে। যদি ইউরোপীয় দেশগুলো এই শর্ত না মানে তবে আগামীতে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটে যোগ দিচ্ছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। দীর্ঘদিনের রাজনৈতিক তিক্ততা ভুলে এখন থেকে একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করছেন তারা। বিশেষ করে অভিবাসন নিয়ন্ত্রণ ও
অ্যালিগেটর অ্যালকাট্রাস প্রকল্পের সাফল্যে ডিস্যান্টিসের ওপর বেশ সন্তুষ্ট ট্রাম্প। 2026-এর মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডার নতুন ম্যাপ ও প্রশাসনিক রদবদল নিয়ে ট্রাম্পের এই বড় চমক সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও আলোচনায় দুই হেভিওয়েট নেতা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস। একসময় যারা একে অপরের ঘোর বিরোধী ছিলেন, এখন তারা কাজ করছেন একই লক্ষ্য নিয়ে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছর তিনি ডেসান্টিসকে তার মন্ত্রিসভার কোনো শীর্ষ পদে নিয়োগ দিতে পারেন। 2024 সালের রিপাবলিকান প্রাইমারিতে ডেসান্টিস ছিলেন ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী। সেই সময় ট্রাম্প তাকে রন ডেসান্টিমোনিয়াস বলে আক্রমণ করলেও বর্তমানে তাদের সম্পর্ক বেশ উষ্ণ। ট্রাম্প জানিয়েছেন তিনি ডেসান্টিসকে খুব পছন্দ করেন এবং অভিবাসন দমনে গভর্নরের ভূমিকার প্রশংসা করেছেন। বিশেষ করে ফ্লোরিডায় অবৈধ অভিবাসীদের জন্য ডেসান্টিসের তৈরি করা অ্যালিগেটর আলকাট্রেস ডিটেনশন সেন্টার পরিদর্শনের সময় ট্রাম্প তাকে 10-এ 10 নম্বর দিয়েছেন। বর্তমানে ডেসান্টিস ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করছেন। ফ্লোরিডায় ট্রাম্পের নামে রাস্তা ও বিমানবন্দরের নামকরণ থেকে শুরু করে কংগ্রেসের রিপাবলিকানদের আসন বাড়ানোর জন্য নতুন নির্বাচনী ম্যাপ তৈরিতেও তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। ট্রাম্পের মন্ত্রিসভায় সম্প্রতি অ্যাটর্নি জেনারেল এবং শ্রম সচিবের পদ শূন্য হয়েছে। শোনা যাচ্ছে ডেসান্টিস নিজেই প্রতিরক্ষা সচিব বা অ্যাটর্নি জেনারেল হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। 2027 সালের জানুয়ারিতে ডেসান্টিসের গভর্নরের মেয়াদ শেষ হবে। তার আগেই ওয়াশিংটনের ক্ষমতাধর কোনো পদে তার অভিষেক হওয়া এখন কেবল সময়ের ব্যাপার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্প ডেসান্টিস এই নতুন রাজনৈতিক সমীকরণ রিপাবলিকান পার্টির জন্য কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। আকাশচুম্বী জ্বালানি তেলের দাম আর ঋণের বোঝা সইতে না পেরে চিরতরে বন্ধ হয়ে গেল আমেরিকার জনপ্রিয় বাজেট এয়ারলাইন স্পিরিট এয়ারলাইন্স। ট্রাম্প প্রশাসনের উদ্ধার প্যাকেজ ভেস্তে যাওয়ায় 2 মে 2026 থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন লাখ লাখ যাত্রী এবং চাকরি হারিয়েছেন 17,000 কর্মী। বিস্তারিত আরও থাকছে সামিরা বাঁধনের প্রতিবেদনে। আমেরিকার বিমান চলাচল খাতে বড় ধরনের ধাক্কা। দীর্ঘ 34 বছর পর আকাশ থেকে ডানা গুটিয়ে নিল জনপ্রিয় আলট্রা লো কস্ট ক্যারিয়ার স্পিরিট এয়ারলাইন্স। 2 মে 2026 ভোর থেকে কোম্পানিটি তাদের সমস্ত ফ্লাইট বাতিল এবং কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। ইরান যুদ্ধের ফলে বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছিল স্পিরিট। গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের সাথে শেষ মুহূর্তের একটি উদ্ধার প্যাকেজ নিয়ে আলোচনা চললেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পাওনাদারদের আপত্তির মুখে হোয়াইট হাউস কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন একটি লাভজনক চুক্তি সম্ভব না হওয়ায় তারা চূড়ান্ত প্রস্তাব দিয়েও পিছিয়ে এসেছেন। এই আকস্মিক সিদ্ধান্তের ফলে আগামী কয়েক মাসে টিকিট বুক করা প্রায় 18 লাখ যাত্রী চরম বিপাকে পড়েছেন। কোম্পানিটি জানিয়েছেন ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করা গ্রাহকদের টাকা স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড করা হবে, তবে ট্রাভেল এজেন্ট বা ভাউচারের মাধ্যমে বুকিং করা যাত্রীদের দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এয়ারলাইন্সটি যাত্রীদের অবিলম্বে অন্য কোনো ফ্লাইটে টিকিট করার পরামর্শ দিয়েছে। স্পিরিট এয়ারলাইন্স বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 17,000 কর্মী তাদের চাকরি হারিয়েছেন। 2001 সালের পর আমেরিকায় এটি কোনো বড় এয়ারলাইন্স বন্ধ হওয়ার প্রথম ঘটনা। বিশেষজ্ঞরা মনে করছেন স্পিরিটের মতো ডিসকাউন্ট এয়ারলাইন্স বাজার থেকে হারিয়ে যাওয়ায় আমেরিকার অভ্যন্তরীণ বিমান ভাড়ার দাম আগামীতে আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। ওপিয়ড মহামারীর হোতা পার্ডিউ ফার্মার দীর্ঘ কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটল। 1 মে 2026 থেকে প্রতিষ্ঠানটি চিরতরে বন্ধ হয়ে জনকল্যাণমূলক সংস্থা নোয়া ফার্মা হিসেবে যাত্রা শুরু করেছে। স্যাকলার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত এই নতুন প্রতিষ্ঠানটি এখন থেকে মুনাফার বদলে জনস্বাস্থ্য রক্ষায় কাজ করবে। ওপিয়ড সংকটে ক্ষতিগ্রস্তদের $1 বিলিয়ন ক্ষতিপূরণ এবং এই ঐতিহাসিক পরিবর্তনের বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে।
আমেরিকার ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটল। দীর্ঘ বছর ধরে চলা ওপিওড মহামারীর জন্য দায়ী পার্ডিউ ফার্মা 1 মে থেকে চিরতরে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। 1999 থেকে 2023 সালের মধ্যে ওপিওড ওভারডোজের কারণে প্রায় 8 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, যার অন্যতম কারণ ছিল পার্ডিউ ফার্মার তৈরি ওষুধ অক্সিকন্টিন। কয়েক হাজার মামলা এবং বছরের পর বছর আইনি লড়াইয়ের পর কোম্পানিটি এখন বিলীন হয়ে যাচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী পার্ডিউ ফার্মার মালিকপক্ষ স্যাকলার ফ্যামিলি এবং কোম্পানিটি সব মিলিয়ে $7.4 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। গত 1 মে প্রথম কিস্তিতে প্রায় $900 মিলিয়ন পরিশোধ করা হয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন যে কোম্পানিটি দশকের পর দশক মানুষের জীবনের চেয়ে মুনাফাকে বড় করে দেখেছে তা আজ চিরতরে বন্ধ হয়ে গেল। স্যাকলার পরিবারের সদস্যদের এখন থেকে আমেরিকায় কোনো ওপিওড জাতীয় ওষুধ বিক্রির ওপর আজীবনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পার্ডিউ ফার্মা বন্ধ হলেও তাদের পরিবর্তে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়েছে নোয়া ফার্মা। এই নতুন কোম্পানিটি ওপিওড ব্যবহারের ফলে হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করবে। নোয়া ফার্মা কোনো ওষুধের বিজ্ঞাপন বা লবিং করতে পারবে না। তাদের অর্জিত অতিরিক্ত মুনাফা রাজ্য ও স্থানীয় সরকারগুলোকে দেয়া হবে যাতে তারা নেশামুক্তি ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারে। নিউ জার্সির ফেডারেল আদালত পার্ডিউ ফার্মাকে $5 বিলিয়ন বেশি ফৌজদারি জরিমানাও করেছে। যদিও $1 বিলিয়ন এই ক্ষতিপূরণ মৃতদের ফিরিয়ে আনবে না, তবে এই রায়কে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। আমেরিকায় করোনাকালীন ট্যাক্স পেনাল্টি ও সুদের টাকা ফেরত পাওয়ার বিশাল সুযোগ তৈরি হয়েছে। আদালতের নতুন রায়ে 2020 থেকে 2023 পর্যন্ত দেওয়া জরিমানা রিফান্ড হিসাবে দাবি করা যাবে, তবে এই টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত আসবে না। আপনাকে আগামী 10 জুলাই 2026-এর মধ্যে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। আমেরিকান করদাতাদের জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে যা কোটি কোটি মানুষের পকেটে টাকা ফিরিয়ে দিতে পারে। সাম্প্রতিক একটি আদালতের রায়, যা কং কেস নামে পরিচিত, সেখানে বলা হয়েছে যে কোভিড-19 জরুরি অবস্থার সময় ট্যাক্স জমা দেওয়ার সময়সীমা আইনগতভাবে বাড়ানো হয়েছিল। এর ফলে 20 জানুয়ারি 2020 থেকে 11 মে 2023 পর্যন্ত সময়ের মধ্যে যারা দেরিতে ট্যাক্স ফাইল করেছেন বা টাকা জমা দিয়েছেন তাদের ওপর আইআরএস যে জরিমানা এবং সুদ আরোপ করেছিল তা এখন ফেরতযোগ্য হতে পারে। জাতীয় করদাতা অ্যাডভোকেট জানিয়েছেন যে এই 3.5 বছরের দুর্যোগকালীন সময়ে আইআরএস এর নিয়ম অনুযায়ী ট্যাক্স এবং পেমেন্ট দেরি হওয়া সত্ত্বেও সেগুলোকে দেরি হিসেবে গণ্য করার সুযোগ নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টাকা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে আসবে না। এটি পাওয়ার জন্য আপনাকে আইআরএস এর 843 নম্বর ফর্মটি পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। যেহেতু আইআরএস এখনও এই বিষয়ে কোনো অনলাইন পোর্টাল তৈরি করেনি এবং বিচার বিভাগ এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে, তাই আপনার অধিকার সুরক্ষিত রাখতে একটি প্রোটেক্টিভ রিফান্ড ক্লেম করা জরুরি। আবেদনটি পাঠানোর সময় অবশ্যই সার্টিফাইড মেইল ব্যবহার করবেন যাতে আপনার কাছে পাঠানোর প্রমাণ থাকে। মনে রাখবেন, এই টাকা দাবি করার জন্য আপনার হাতে খুব বেশি সময় নেই। আগামী 10 জুলাই 2026 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই এই আবেদনটি জমা দিতে হবে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ সেই সময়ে জরিমানার মুখে পড়ে থাকেন, তবে আজই পুরনো ট্যাক্স রেকর্ডগুলো দেখে নিন। এটি আপনার ন্যায্য পাওনা বুঝে নেওয়ার একটি আইনগত সুযোগ, যা হাতছাড়া করা ঠিক হবে না। আপনার কোনো ট্যাক্স প্রফেশনাল বা আইনজীবীর সাথে পরামর্শ করে দ্রুত পদক্ষেপ নিন। লস অ্যাঞ্জেলেসে অবৈধ অভিবাসীদের আইনি সহায়তা ও দিনমজুরদের জন্য পরিচালিত ওয়ার্ক সেন্টারের বাজেট $3 মিলিয়ন উন্নীত করার দাবি উঠেছে। কাউন্সিল মেম্বার ইউনিসেস হার্নান্দেজ এই প্রস্তাব দিলেও স্থানীয় বাসিন্দারা এর তীব্র বিরোধিতা করেছেন। তাদের মতে জননিরাপত্তা ও রাস্তাঘাট সংস্কারের অর্থ কাটছাঁট করে এই খাতে ব্যয় করা অযৌক্তিক। এই বাজেট বিতর্ক এবং হোম ডিপো বয়কটের হুমকি নিয়ে বিস্তারিত থাকছে ফারজানা আফরোজের প্রতিবেদনে।
লস অ্যাঞ্জেলেসে দিনমজুরদের জন্য পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোর বাজেট 3 গুণ করার দাবি ঘিরে শহরটিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। একদিকে যখন 2028 সালের অলিম্পিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী অর্থের সংকটের কথা বলছে, তখন অন্যদিকে শহরের অভিবাসী সহায়তা কেন্দ্রগুলোর জন্য বার্ষিক $3 মিলিয়ন বরাদ্দ দেওয়ার দাবি তুলেছেন সমাজতান্ত্রিক কাউন্সিল মেম্বার ইউনিসেস হার্নান্দেজ। 90-এর দশকে হোপ ডিপো স্টোরগুলোর সামনে দিনমজুরদের জটলা ও বিশৃঙ্খলা এড়াতে সিটি কাউন্সিল এই সেন্টারগুলো গড়ে তুলেছিল। বর্তমানে এই সেন্টারগুলো পরিচালনার দায়িত্বে রয়েছে কেয়ারসেন এর মতো বিভিন্ন অলাভজনক সংস্থা। এসব সেন্টারে দিনমজুরদের জন্য বিশ্রামাগার, আইনি সহায়তা এবং কর্মসংস্থান সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। সংস্থাগুলোর দাবি, ট্রাম্প প্রশাসনের অধীনে নির্বাসন বা ডিপোর্টেশন তৎপরতা বেড়ে যাওয়ায় বর্তমানে আইনি সহায়তার চাহিদা আকাশচুম্বী। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ এই বাজেট বৃদ্ধির তীব্র বিরোধিতা করছেন। তাদের মতে, যখন শহরের রাস্তাঘাট মেরামত বা সড়ক বাতি জ্বালানোর মতো মৌলিক কাজের জন্য অর্থের অভাব দেখা দিচ্ছে, তখন অভিবাসীদের জন্য এই বিপুল অর্থ ব্যয় অযৌক্তিক। এদিকে হোম ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বা আইসের অভিযানের সাথে কোনোভাবেই জড়িত নয়। কিন্তু লস অ্যাঞ্জেলেসের কিছু রাজনীতিবিদ হোম ডিপো বয়কট করার ডাক দিয়েছেন, যা বিতর্ককে আরও উস্কে দিয়েছে। জনগণের করের টাকায় পরিচালিত এই প্রোগ্রামগুলো শেষ পর্যন্ত শহরের নিরাপত্তায় নাকি অভিবাসীদের রক্ষায় ব্যয় হবে, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। ম্যানহাটনের রাস্তায় সিনেমার হিরোর মতো ঘোড়ায় চড়ে এক ব্যাগ ছিনতাইকারীকে ধাওয়া করে গ্রেপ্তার করেছিলেন ডিটেকটিভ কাইল ম্যাকলাফলিন। গত 15 এপ্রিল সেই সাহসী অভিযানের স্বীকৃতি হিসেবে শুক্রবার তাকে ডিটেকটিভ স্পেশালিস্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 4 সন্তানের জনক কাইল একে বিশ্বের সেরা বিভাগের সম্মান হিসাবে অভিহিত করেছেন। সেদিন কাইল তার 23 বছর বয়সী সঙ্গী ঘোড়া কেলির পিঠে চড়ে টহল দিচ্ছিলেন। হঠাৎ এক নারীর ব্যাগ ছিনতাইয়ের খবর পেয়ে তিনি ঘোড়া ছুটিয়ে দেন এবং প্রায় 1 ব্লক ধাওয়া করে অভিযুক্তকে ঝাপটে ধরেন। মজার ব্যাপার হলো, গ্রেপ্তারের পুরো সময় তিনি ঘোড়ার লাগাম ছাড়েননি। কেলি নামের এই ঘোড়াটি আগে রেসিং ঘোড়া ছিল, যাকে কসাইখানা থেকে উদ্ধার করে এনওয়াইপিডিতে আনা হয়। এই সফল অভিযানের পর কেলিকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বাড়তি গাজর ও আপেল। এনওয়াইপিডি কমিশনার এই জুটির সাহসিকতার প্রশংসা করে বলেন, এটি নিউ ইয়র্ক পুলিশের দক্ষতা ও সদা প্রস্তুতির এক অনন্য উদাহরণ। বিয়ে তো অনেকেই করেন, কিন্তু এমন বিয়ে কয়জন দেখেন যা নিউ ইয়র্কের আইকনিক 5th এভিনিউকে স্থবির করে দেয়। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত পাওয়ার কাপল পঙ্ক্তি দোষী এবং অভিষ জৈনের 5 দিনব্যাপী বিয়ের আয়োজন ছিল ম্যানহাটনের প্রতি এক অনন্য প্রেমপত্র। 400 অতিথি, 16 জন ডিজাইনার এবং কোটি টাকার এই মহা উৎসবের বিস্তারিত নিয়ে আমাদের এই বিশেষ রিপোর্ট। বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কের 5th এভিনিউ বা 5ম এভিনিউ সাধারণত যানজটে স্থবির থাকে, কিন্তু সম্প্রতি সেখানে দেখা গেল এক ভিন্ন চিত্র। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং ভারত বংশোদ্ভূত এক দম্পতির বিয়েকে কেন্দ্র করে থমকে গিয়েছিল ম্যানহাটনের রাজপথ। গত 21 থেকে 25 এপ্রিল পর্যন্ত 5 দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ বিয়ের উৎসবকে বর কনে নাম দিয়েছেন ম্যানহাটনের প্রতি এক ভালোবাসার চিঠি। এই রাজকীয় বিয়ের মূল কুশীলব 33 বছর বয়সী পঙ্ক্তি দোষী এবং 30 বছর বয়সী অভিষ জৈন। পঙ্ক্তি পেশায় একজন জেনেটিক কাউন্সিলর এবং ইভেন্ট কোঅর্ডিনেটর। অন্যদিকে অভিষ পেশায় একজন ডাক্তার হলেও তিনি একাধারে একজন শাস্ত্রীয় বলিউড গায়ক ও নৃত্যশিল্পী। 2023 সালে একটি অনুষ্ঠানে পরিচয় হওয়ার পর তাদের এই ভালোবাসার যাত্রা শুরু হয়, যা পূর্ণতা পেল এই এলাহি আয়োজনে। এই বিয়ের প্রতিটি আয়োজন ছিল সিনেমার গল্পের মতো সাজানো। প্রথম কয়েকদিন ক্লাবে নাচ গান এবং গায়ে হলুদের পর তারা এক অভিনব কাণ্ড করেন। তারা একটি অফ ব্রডওয়ে থিয়েটার ভাড়া করে নিজেদের প্রেম কাহিনী নিয়ে পুরো একটি মিউজিক্যাল প্রোডাকশন মঞ্চস্থ করেন, যেখানে বন্ধু বান্ধব ও আত্মীয়রাই ছিলেন পারফর্মার। বিয়ের মূল দিনে ছিল সবচাইতে বড় চমক। এনওয়াইপিডি থেকে বিশেষ অনুমতি নিয়ে 5th এভিনিউ বন্ধ করে 400 অতিথি নিয়ে বিশাল এক শোভাযাত্রা বা বরাত বের করা হয়।
5 জন ডিজে, 8 জন ক্যাটারার এবং 10 জন কোরিওগ্রাফারের পরিশ্রমে তৈরি এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আইকনিক রেডিও সিটি মিউজিক হলের ছাদে। পংক্তি তার মায়ের 25তম বিবাহবার্ষিকীর শাড়ি পরে ছাদনাতলায় হাজির হয়েছিলেন। যদিও এই বিয়ের সঠিক খরচ গোপন রাখা হয়েছে, তবে বিশেষজ্ঞদের মতে এর পেছনে কয়েক মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। নিউ ইয়র্ক সিটির বুকে দক্ষিণ এশীয় সংস্কৃতির এই বিশাল জয়গান এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বর্তমানে এই দম্পতি ফ্রান্সে তাদের হানিমুন যাপনের প্রস্তুতি নিচ্ছেন। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।